এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতবর্ষে অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সামিটে যোগদান করার জন্য আহ্বান জানালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে আমন্ত্রণ জানানো হলো, এ বিষয়ে একাধিক জল্পনা বিভিন্ন মহলে কিন্তু শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে ভারত এক্স্যাক্টলি কি কূটনৈতিক বার্তা আন্তর্জাতিক স্তরের কাছে দিতে চাইছে, দক্ষিণ এশিয়ার পলিটিক্সে ভারত এক্স্যাক্টলি কি করতে চাইছে, এবং এই আমন্ত্রণ আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের নিজস্ব মতামত কিছু থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেপ্টেম্বরে 2 দিন ব্যাপী ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স সামিট। ব্রিক্সের সদস্য সংখ্যা 11টি রাষ্ট্র। উল্লেখযোগ্য দেশ ভারত, রাশিয়া এবং চীন। এবং বলা বাহুল্য, ভারত যেহেতু এই পুরো ব্রিক্স সামিটের এবার আয়োজক, তাই রাশিয়া চীনের পক্ষ থেকে টপ মোস্ট অফিসিয়াল কিংবা রাষ্ট্রনায়করা এই ভারতবর্ষে আসার চান্স কিন্তু বেড়েছে। ফলে ব্রিক্স সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামিট বর্তমান সময়ে, ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে ট্যারিফ খেলায় মাতিয়ে রেখেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে কাস্পিয়ান সাগরে ট্রেড রুট সেটা বিপর্যস্ত। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সামিট আয়োজন করতে চলেছে। এবার ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন ডাকলো? দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক শেষ 1-1.5 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনূসের সময় থেকে অত্যন্ত খারাপ জায়গায় যেতে শুরু করে উগ্র জামাতিদের উত্থানে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার রাষ্ট্র হয়ে ভারত যদি বাংলাদেশকে নেগলেক্ট করে, তাহলে গোটা বিশ্বের কাছে কিন্তু ভুল বার্তা যেতে পারে। অন্তত এই সম্পর্ক ভালো করার চেষ্টা ভারত করেনি, এই ধরনের একটি বার্তা আন্তর্জাতিক স্তরের কাছে কিন্তু খুব সহজে যেতে পারত। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশকেও একটা বার্তা দেওয়া যে তোমরা যতই আমাদেরকে বাংলাদেশ বিদ্বেষী ভাবো, আমরা কিন্তু আখেরে সেটা নয়। আমরা তোমাদের বিদ্যুৎ দিচ্ছি, আমরা তোমাদের চাল ডাল গম দুধ ডিম সবকিছু দিচ্ছি, জ্বালানি দিচ্ছি, কিন্তু তোমাদের আমাদেরকে নিয়ে যে মানসিকতা সেটা যে ঠিক নয়, সেটা কিন্তু প্রমাণ করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। এবং বড় দাদার মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সসম্মানে ভারতবর্ষে ডাকা হয়েছে। অন্তত মোহাম্মদ ইউনূস পর্ব কাটিয়ে ভারত যে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক ভালো করতে চাইছে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনে রাখতে হবে, ডিপ্লোমেসিতে আবেগের বশে নেওয়ার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত হয় এবং সেটা ডিপ্লোম্যাটরা নেন না। বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা মানে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত এবং শিলিগুড়ি করিডরকে সরাসরি থ্রেটফুল একটা সিচুয়েশনের মধ্যে ফেলা। শেখ হাসিনার সময় ভারতের উত্তর পূর্ব অংশ কিংবা শিলিগুড়ি করিডরকে নিয়ে এত চিন্তা হয়নি, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের বন্ধু প্রধানমন্ত্রী ছিল এবং কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা কিন্তু কখনো করা হয়নি, অন্তত শেখ হাসিনা পর্বে। তারেক রহমানের সাথে সম্পর্ক যদি ভালো হয়, তাহলে ভারতবর্ষের অন্তত এই জটিল এবং কঠিন সময়ে উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি এবং শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি নিয়ে ভাবনা চিন্তা কিন্তু কম করতে হবে। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। পাশাপাশি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে চীন সফরে চলে যান। এই চীন সফরে শুধু যান সেটা নয়, তিনি চীনে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেন। একটি হলো মঙ্গলা পোর্ট, যে মঙ্গলা পোর্ট ভারতকে কার্যত তুলে দিয়েছিলেন শেখ হাসিনা 2015 সালে হওয়া এক চুক্তিতে। যে মঙ্গলা পোর্টকে ব্যবহার করে ভারত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যবসা বাণিজ্য খুব সহজে করতে পারত। এবং দ্বিতীয় যে প্রজেক্টটি, তা হলো তিস্তা রিভার প্রজেক্ট। এই তিস্তা রিভার প্রজেক্ট শেখ হাসিনা যখন 2024-এ শেষবারের জন্য ভারতে আসেন, তখন কার্যত ভারতের সঙ্গে মৌ চুক্তি করবেন ঠিক হয়েছিল যে তিস্তা রিভার প্রজেক্ট ভারতই করবে। কিন্তু এই তারেক রহমানের সরকার, তারেক রহমান চীন সফরে গিয়ে এই তিস্তা রিভার প্রজেক্টও কিন্তু চীনের হাতে তুলে দেন। এর ফলে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক, উত্তর পূর্ব ভারত এবং শিলিগুড়ি করিডর, দুটো দিকের খুব কাছে কিন্তু চীন চলে আসে। অর্থাৎ বাংলাদেশ যেহেতু ভারতের থেকে দূরত্ব বজায় রেখেছে, বা ভারতও যেহেতু বাংলাদেশকে সে অর্থে কাছে ডাকেনি এতদিন, ফলে খুব সহজেই চীন এই পুরো বিষয়টার মধ্যে ঢুকে যায়। এবং চীন সীমান্তে চলে আসা মানে ভারতের সুরক্ষার জন্য কিন্তু বড়সড় সংশয় তৈরি করা। এই প্রেক্ষাপট দাঁড়িয়ে ভারত অন্তত বুঝিয়ে দিচ্ছে যে কোনো অবস্থাতেই চীনকে
ভারতের সীমান্ত বরাবর অঞ্চলে আসতে দেওয়া যাবে না, বা যদিও আসে তাহলে যে দেশ চীনকে হোস্ট করছে তাদেরকে কনফিডেন্স নেওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটি এক্ষেত্রে ব্যবহার হতে পারে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যদি এই অবস্থায় ভালো না করা যায় তাহলে ভারতের সুরক্ষার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পরের কারণটা নিঃসন্দেহে পাকিস্তান। দেখুন, মোহাম্মদ ইউনূস যেভাবে প্রো পাকিস্তানি সেন্টিমেন্টকে ভরসা করে ভারতবর্ষকে হুঁশিয়ারি দিয়ে সম্পর্ক খারাপ করেছিলেন, তারেক রহমানের সরকার কিন্তু অতটাও প্রো পাকিস্তানি সেন্টিমেন্টকে এখনো অবধি গুরুত্ব দেয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের আইএসআই কিংবা পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক গুপ্তচররা ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা করেছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, এবং বাংলাদেশের জামাতিদের উত্থান, বাংলাদেশের ছাত্র নেতাদের উগ্রতা, সমস্ত কিছুকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দিয়ে ভারতকে ক্রমাগত চাপ তৈরি নয়, ভারতকে আক্রমণেরও চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে ভবিষ্যতে করা হতে পারে, সেই পরিকল্পনা তৈরি হয়েছে। অন্তত তুরস্ক যেভাবে ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে পাকিস্তান, বাংলাদেশ, আজারবাইজানকে নিয়ে, তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা মানে তা ভারতের জন্য কিন্তু ভবিষ্যতে সুরক্ষার জন্য বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি করতে পারে এবং লুফলস তৈরি করতে পারে। ফলে এই লুফলস যদি মেরামত করা না যায় তাহলে সেনায় সেনায় যুদ্ধ তো অনেক পরের কথা, ডিপ্লোম্যাটিক দিক থেকেও ভারতকে কিন্তু চাপে রাখার চেষ্টা এই ইসলামিক ন্যাটো বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক সংগঠনে করার চেষ্টা করবে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনকে কেন জায়গা ছাড়বে ভারত, পাকিস্তানকে কেন জায়গা ছাড়বে ভারত, আর যেখানে ভারত বাংলাদেশকে কয়েক হাজার টাকার জিনিস প্রতি বছর দেয়, সাহায্য করে, বাংলাদেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে হেল্প করে, বাংলাদেশের রেল প্রজেক্ট থেকে শুরু করে বৈদ্যুতিক একাধিক প্রজেক্ট যেখানে ভারত সরাসরি প্রত্যেকটি প্রজেক্টে জড়িত, তাই বাংলাদেশকে কেন চীনের হাতে বা পাকিস্তানের হাতে তুলে দেবে ভারত? এই প্রশ্ন তো সবার আগে ওঠে, এবং নতুন সরকার আসার ফলে আজকে ভারত নিঃসন্দেহে চাইবে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন বজায় থাকে। মনে রাখবেন, মোহাম্মদ ইউনূসের আমলে ডক্টর জয়শঙ্কর বারংবার একটা কথা বলতেন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে। তারেক রহমানের সরকার নির্বাচিত সরকার, ফলে একটা রাষ্ট্রের, অন্তত আমাদের এক্সট্রিম প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচিত সরকারকে দূরে সরিয়ে রাখা মানে এই শত্রুতার সুযোগ কিন্তু বাইরের শক্তিরা নেবে, এবং সেই শক্তিরা যদি বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করে তাহলে খুব সহজেই তা করতে পারবে, কারণ আমার প্রতিবেশী দেশই সেই শত্রুদেরকে কিন্তু হোস্ট করবে। ফলে এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাল চেলেছেন এবং ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে রিভাইভ করার চেষ্টা করেছেন। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি দেখবেন 1 মাস আগেই ভারত কিন্তু ভিসা প্রসেস অনেকটা শিথিল করে দেয়। এমনকি ভিসার মাধ্যমে এই মুহূর্তে কয়েক লক্ষ ভারতীয়, মানে কয়েক লোক বাংলাদেশি ভারতবর্ষে আসেন চিকিৎসা করার জন্য। 24 ঘন্টায় ভিসার আবেদন হয়েছিল প্রায় 1.5 লক্ষ। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশ এই সংঘাত আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাইছে না, কারণ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান কিংবা চীনকে অন্তত ভারতের সীমান্ত বরাবর জায়গায় আসতে ভারত দিতে নারাজ। তাই সব মিলিয়ে এই ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডাক। বাংলাদেশের পক্ষ থেকে এই ডাক কিন্তু আরো গুরুত্বপূর্ণ। ব্রিক্স সামিটে এমন একটি সামিট অর্গানাইজড করা হয় যেখানে বিশ্বের তাবর তাবর রাষ্ট্রনায়কেরা উপস্থিত থাকে। সেই ব্রিক্সের সদস্য কিন্তু বাংলাদেশ নয়। ফলে বাংলাদেশ এই সামিটে অংশগ্রহণ করতে পারলে তা বাংলাদেশের কিন্তু পড়ে পাওয়া 14 আনা একটি অপরচুনিটি হতে পারে। পাশাপাশি তারেক রহমানের কাছে এই সফর আসবেন কি আসবেন না সেটা একটু ট্রিকি সিদ্ধান্ত হতে পারে। কেন ট্রিকি সিদ্ধান্ত? প্রথমত, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন কিন্তু আছে, সেখানে তারেক রহমানের যোগ দেওয়ার কথা। ফলে সেই ইউএন যে প্রোগ্রাম আছে, রাষ্ট্রসংঘের যে প্রোগ্রাম আছে, সেটাকে পাশ কাটিয়ে ভারতবর্ষ সফরে তিনি আসেন কিনা সেটা যেমন একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকছে। দ্বিতীয়ত, বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সেও এই সফর কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশের এই সরকার গঠনই হয়েছে ভারত বিরোধিতা করে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভারতে আসে তারেক রহমান, তাহলে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সও কিন্তু বিভিন্ন ধরনের তোলপাড় করা পরিস্থিতি জন্ম দেবে। অন্তত এমন একটা সময় তারেক রহমান ভারতে আসবেন যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। ফলে এই সফরের পর বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে বিরোধীরা, মানে স্পেশালি জামাতরা,
তারা কিন্তু তারেক রহমানের বিপক্ষে বলার সুযোগও পেয়ে যাবেন। ফলে এই সফরে কি হবে কি হবে না অনেক পরের প্রশ্ন। এই সফরে তারেক রহমান আসবেন কিনা সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সামনে তুলে ধরবে। ফলে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশকে দূরে সরিয়ে নয়, অন্তত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করলে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে ডমিনেশন যে ভারতের হাতে থাকবে তা কিন্তু ভারত জানে, এবং ভারত জানে বলেই এই মাস্টার স্ট্রোকটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আপনারা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে কিভাবে দেখেন? কমেন্টে জানাবেন। দেখতে